বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শীতের স্নিগ্ধ সকালে সকল ছাত্রছাত্রীবৃন্দকে একগুচ্ছ ফুলের শুভেচ্ছা দিয়ে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজ, বাগটিয়া, শৈলকুপা, ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ইতোপূর্বেই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শেষ করেছি। আজকে তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব, পৌরনীতি ও সুশাসন থেকে একাদশ শ্রেণীর প্রথম পত্র তৃতীয় অধ্যায় থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মূল্যবোধ। আজকের আলোচনার বিষয়বস্তু মূল্যবোধ। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে শিখতে পারবে, জানতে পারবে, তার প্রথমত মূল্যবোধের ধারণা ব্যাখ্যা করতে পারবে, মূল্যবোধের বৈশিষ্ট্য আলোচনা করতে পারবে, মূল্যবোধের বিভিন্ন উপাদান বা ভিত্তি বিশ্লেষণ করতে পারবে, মূল্যবোধের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উল্লেখিত বিষয়গুলো জানার পূর্বে, আলোচনার পূর্বে তোমাদেরকে মূল্যবোধের ধারণা সম্পর্কে কিছুটা জ্ঞান লাভ করতে হবে। অতএব মূল্যবোধ হচ্ছে সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান। মূল্যবোধের মাপকাঠিতে মানুষের কাজের ভালো মন্দের বিচার করা হয়। মূল্যবোধ নির্ধারিত হয় সমাজের মানুষের আচার আচরণ, রীতিনীতি ও নৈতিকতার দ্বারা। অতএব মূল্যবোধ মানুষকে আইনের প্রতিও শ্রদ্ধাশীল করে তোলে। সুতরাং মূল্যবোধ বলতে আমরা যদি বলি যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, তাকেই মূল্যবোধ বলে। প্রিয় শিক্ষার্থী, একটি বিষয় তোমাদেরকে উপলব্ধি করতে হবে যে প্রত্যেকটি মানুষের মধ্যে পশুত্ববোধ এবং মনুষ্যত্ববোধ, এই দুটি বিবেক সঞ্চালন থাকে। সুতরাং আমরা যেটা মনুষ্যত্ববোধ, সেটাকে আমরা বলছি ভালো দিক, এবং পশুত্ববোধ, সেটাকে আমরা বলছি মন্দ দিক। অতএব যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, তাকেই মূল্যবোধ বলে।
অতএব এখানে একটি বিষয় সুস্পষ্ট প্রতীয়মান হয় যে মানুষের মধ্যে ভালো যে দিকটি আছে সেই ভালো দিকটি মূলত মানুষের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ এবং সঞ্চালন করে থাকেন। প্রিয় শিক্ষার্থী, মূল্যবোধের ধারণা থেকে আমরা বিভিন্ন সমাজ বিজ্ঞানীদের উক্তিগুলো পর্যালোচনা করতে পারি বা উল্লেখিত ধারণা থেকে যে সংজ্ঞাগুলো প্রতীয়মান হয় তার মধ্যে মার্কিন সমাজ বিজ্ঞানী ও লেখক স্টুয়ার্ট সি ডট এর ভাষায় মূল্যবোধ হল সেই সকল রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের কাছ থেকে পেতে চায় এবং যা ব্যক্তির কাছ থেকে লাভ করতে চায়। অর্থাৎ ব্যক্তি সমাজের কাছ থেকে পেতে চায়, এটা হচ্ছে একটা গিভ অ্যান্ড টেক, দেওয়া এবং নেওয়া। ব্যক্তি সমাজকে দেবে এবং সমাজ ব্যক্তিকে দেবে। অপর বিজ্ঞানী M.R. উইলিয়ামস তিনি বলছেন মূল্যবোধ হচ্ছে মানুষের ইচ্ছার একটি মানদণ্ড যার আদর্শে মানুষের ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজের মানুষের কাজের ভালো মন্দের বিচার করা হয়। অর্থাৎ উল্লেখিত সংজ্ঞাগুলোর আলোকে আমরা যে বিষয়টি দেখতে পাই বা যে বিষয়টি সুস্পষ্ট প্রতীয়মান হয় তার মধ্যে মূলত তিনটি বিষয় আমরা উপরের সংজ্ঞাগুলোর আলোকে নির্ধারণ করতে পারি। ক নাম্বার হচ্ছে মূল্যবোধ হলো ভালো বা মন্দ সম্পর্কে সামাজিক ধারণা। মূল্যবোধ হলো ভালো বা মন্দ সম্পর্কে সামাজিক ধারণা, কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের বিশ্লেষণমূলক রায়। কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের বিশ্লেষণমূলক রায়। সামাজিক সদস্যদের সাধারণ আচরণ যাতে আবেগ বিদ্যমান থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা উল্লেখিত সংজ্ঞাগুলোর আলোকে আমরা নিম্নলিখিত তিনটি বিষয়ে সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বেই মূল্যবোধের ধারণা, মূল্যবোধের সংজ্ঞা আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব মূল্যবোধের বৈশিষ্ট্য সম্পর্কে। অর্থাৎ মূল্যবোধের ধারণা ও সংজ্ঞা বিশ্লেষণ করলে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই। তার প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে ব্যক্তির আচরণের সমষ্টি। প্রথম বৈশিষ্ট্য হলো ব্যক্তির আচরণের সমষ্টি। ব্যক্তির আচরণের সমষ্টিটা আসলে কি? মূল্যবোধ ব্যক্তির আচরণের মাধ্যমেই প্রকাশ পায়। অর্থাৎ একজন ব্যক্তির আচরণ বা গুণগত বৈশিষ্ট্যটি আসলে কেমন, তার বৈশিষ্ট্যের মধ্যে তার গুণগত মান পরিলক্ষিত হয়। যেমন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবে তার
আচরণগত দিক থেকেই আমরা তার বিভিন্ন সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠতা, সদাচরণ ইত্যাদি সম্পর্কে আমরা উপলব্ধি করতে পেরেছিলাম। অতএব উল্লেখিত বিষয়টি বাস্তবতায় আমরা বলতে পারি যে মূল্যবোধ ব্যক্তির আচরণ থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়ে থাকে। সেকেন্ডলি হচ্ছে পরিবর্তনশীলতা। পরিবর্তনশীলতা পরিবর্তনশীলতা হচ্ছে সামাজিক পরিবর্তনের সাথে মূল্যবোধের পরিবর্তন ঘটে, যেটাকে বলা হয় সোশ্যাল চেঞ্জ। অর্থাৎ বর্তমানে যে মূল্যবোধ আমাদের নিকট আকর্ষণীয় বলে গৃহীত হয়, কালের আবর্তে তাই আবার নিতান্ত অগ্রহণযোগ্য বলে মনে হয়। অর্থাৎ পূর্বে আমাদের দেশে যেমন যৌথ পরিবার ছিল স্বাভাবিক জীবনযাপন, কিন্তু এখন আমরা একক পরিবারকেই আবার উত্তম পরিবার বলে আমরা স্বীকার করছি। অর্থাৎ পূর্বে যৌথ পরিবারকে বা একান্ন পরিবারকে আমরা স্বীকৃতি দিয়েছিলাম, টুডে অর টুমোরো কালের বিবর্তনে সেটাকে আমরা আজকে একক পরিবার হিসেবে আমরা সমাদৃত করেছি বা সমাদৃত পাচ্ছে। সুতরাং এটি স্পষ্ট প্রতীয়মান হয় যে মূল্যবোধ ক্রমশই পরিবর্তনশীল, যেটা সামাজিক চাহিদার উপর ভিত্তি করে এটি পরিবর্তন হয়। এরপরে রয়েছে বিভিন্নতা। বিভিন্নতাটা হচ্ছে মূল্যবোধ বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের হয়ে থাকে। মূল্যবোধ বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন পাশ্চাত্য দেশে মদ্যপান একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার বা একটি সাধারণ ব্যাপার, সাদামাটা বিষয়, কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বা আমাদের দেশের ক্ষেত্রে এটা হচ্ছে একটি ঘৃণার কাজ। আমাদের দেশের ক্ষেত্রে এটা হচ্ছে একটি ঘৃণার কাজ। অতএব মূল্যবোধ অতএব স্থান কাল পাত্রভেদে বিভিন্ন রকম হতে পারে। স্থান কাল পাত্রভেদ ভেদে সামাজিক মূল্যবোধটি বিভিন্ন রকম হতে পারে। এরপরে আমরা আসব একতা। সামাজিক মূল্যবোধের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে একতা। একতাটা কি? একতা হচ্ছে একই রীতি নীতি, আচার আচরণ ও মূল্যবোধের মাধ্যমে সমাজের সকলেই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। মূল্যবোধ সমাজের মানুষকে ঐক্য সূত্রে আবদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করে। অর্থাৎ মূল্যবোধ সমাজের মানুষকে একই সূত্রে গ্রথিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে সামাজিক মানদণ্ড। মূল্যবোধ যদিও কোনো আইন বা আইনগত বিধিবিধান নয়, মূল্যবোধ যদিও কোনো আইন বা আইনগত বিধিবিধান নয়, তথাপি এর ভিত্তিতেই মানুষের কাজের ভালো মন্দের বিচার করা হয়। ফলে মূল্যবোধ মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ করার সামাজিক একটি মানদণ্ড। এরপরে পরিবেশের প্রভাব। সর্বজনীনতা। সর্বজনীনতাটা হচ্ছে যে কতিপয় মূল্যবোধ
একত্রিতকরণ করে, যেমন সততা, ন্যায়পরায়ণতা, পরোপকার ইত্যাদি গুণগুলো হচ্ছে সাধারণত সার্বজনীন। অতএব মূল্যবোধের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে সার্বজনীনতা। এরপরে আসছে পরিবেশের প্রভাব। পরিবেশের প্রভাব পরিবেশের প্রভাবটা হলো যে ব্যক্তি যে পরিবেশে অবস্থান করবে, সেই ব্যক্তির উপরে সেই পরিবেশের প্রভাবটাই পরিলক্ষিত হবে। অর্থাৎ একজন ব্যক্তি যদি সৎসঙ্গে বসবাস করে, সৎসঙ্গে চলাফেরা করে, তাহলে অবশ্যই ওই ব্যক্তিটির সৎ সাহচর্যে সে গড়ে উঠবে। আবার যদি কোনো ব্যক্তি অসৎ সঙ্গে বসবাস করে, তাহলে অবশ্যই সেই ব্যক্তির ভিতরে অসৎ সঙ্গতি লক্ষ্য করা যাবে। সুতরাং মূল্যবোধের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে পরিবেশের প্রভাব। অতএব আমাদের ভিতরে যদি মূল্যবোধকে জাগ্রত করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সুস্থ মস্তিষ্কের সমাজ ব্যবস্থা এবং পরিবেশ সৃষ্টি করতে হবে, পরিবেশ স্থাপন করতে হবে। এরপরে রয়েছে মূল্যবোধ বিকাশ লাভ করে। মূল্যবোধ সহনশীলতা, ন্যায়বোধ, আইনের শাসন ইত্যাদির প্রভাবে মূল্যবোধ বিকশিত হয়। মূল্যবোধ আইনের শাসনের ফলে মানব সমাজে শান্তি শৃঙ্খলা ও সাম্য প্রতিষ্ঠিত হয়। সুতরাং মানুষের মধ্যে যদি মূল্যবোধ অ্যাবসেন্ট থাকে, অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু সেই সমাজে শান্তি শৃঙ্খলা মোটেও প্রত্যাশা করা যায় না। সেই সমাজের ভিতরে অনাকাঙ্ক্ষিত ঘটনারই সৃষ্টি হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনারই জন্ম দেয়। অতএব মূল্যবোধ বিকাশ লাভে সহায়ক ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এত সময় আমরা তোমাদের সামনে মূল্যবোধের ধারণা, মূল্যবোধের সংজ্ঞা, মূল্যবোধের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা দেখব গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে সকল উপাদান মূল্যবোধের উপাদান বলে বিবেচিত হয়েছে বা বিবেচিত হয়, সেগুলো নিচে আলোচনা করা হলো। তার প্রথমটি হচ্ছে নীতি ও নৈতিকতা। প্রথমটি হলো নীতি ও নৈতিকতা। নীতি ও নৈতিকতাটা কি? সমাজে কোনো ব্যক্তির ক্ষতি না করে, কারো মনে কোনো কষ্ট না দিয়ে, অহেতুক বিরক্ত না করে, কটূক্তি না করে, এই বিষয়গুলো একজন ব্যক্তির কি করা উচিত এবং কি করা উচিত নয়, এর পরিমাপক হচ্ছে নীতি ও নৈতিকতা। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে নীতি নৈতিকতাটা হলো এমনই একটি উপলব্ধির বিষয়, যেটা ওই ব্যক্তির কি করা উচিত এবং কি করা উচিত নয়, এই দুইটি জিনিস যদি ব্যক্তির মধ্যে থাকে, তাহলে আমরা বুঝে নেব যে তার মধ্যে নীতি ও নৈতিকতাটা বিরাজমান আছে। আর নীতি নৈতিকতাটা থাকলেই ওই ব্যক্তির মূল্যবোধ তার মধ্যে জাগ্রত আছে বলে আমরা মনে করতে পারি। তারপর রয়েছে সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার এর মাধ্যমে মানুষ সুবিচার লাভ করতে পারে। অর্থাৎ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়
সমাজে ন্যায় বিচার ও সুবিচার প্রতিষ্ঠিত হলেই ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক মূল্যবোধ সুরক্ষিত হয়। তাহলে মূল্যবোধকে জাগ্রত যদি করতে হয়, মূল্যবোধকে যদি এস্টাবলিশমেন্ট করতে হয় কোনো ব্যক্তির মধ্যে, তার পূর্ব শর্ত হচ্ছে যে সেই ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা দিতে হবে, সেই ব্যক্তির স্বাধীনতাকে দিতে হবে এবং ওই ব্যক্তি যাতে সুবিচার পায় বা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা সেই বিষয়টিকে ধরে নেব যে এটি সামাজিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মূল্যবোধের একটি অন্যতম ভিত্তি বা উপাদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর রয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। স্বচ্ছতা ও জবাবদিহিতা, তাহলে স্বচ্ছতাটা কি? স্বচ্ছতাটা হচ্ছে যে একজন ব্যক্তির উপরে অর্পিত দায়িত্বটি সে সুষ্ঠুভাবে পালন করেছে কিনা, বা যদি সে সুসম্পন্ন করে, তখন আমরা সেই বিষয়টিকে বলবো স্বচ্ছতা। অর্থাৎ কোনো ব্যক্তির উপরে অর্পিত দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করার নামই হচ্ছে স্বচ্ছতা। আর জবাবদিহিতা কি? অর্পিত দায়িত্ব ওই ব্যক্তি যথাযথভাবে পালন করেছে কিনা তার সঠিক ব্যাখ্যা দান করাটাই হচ্ছে জবাবদিহিতা। অর্থাৎ অর্পিত দায়িত্বটি যথাযথভাবে পালন করেছে এবং তার ব্যাখ্যা প্রদান করেছে, সেটাকে বলা হয় জবাবদিহিতা। তাহলে এটি হচ্ছে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মূল্যবোধের অন্যতম একটি উপাদান। এরপর রয়েছে আইনের শাসন। ব্রিটিশ জুরিস্ট ও সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক এভি ডাইসির মতে আইনের শাসন হচ্ছে প্রথমত আইনের দৃষ্টিতে সকলেই সমান। আইনের দৃষ্টিতে সকলেই সমান হতে হবে, অর্থাৎ এবং বিনা বিচারে কাউকে শাস্তি দেওয়া যাবে না। তৃতীয়ত দেশের প্রচলিত আইন দ্বারা নাগরিকের অধিকার সংরক্ষিত থাকবে। তাহলে এই যে ব্রিটিশ জুরিস্ট ও সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক এভি ডাইসি তার সংজ্ঞা মতে এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে হলে বা প্রতিষ্ঠা করতে হলে এখানে তিনটি বিষয় উপস্থিত থাকতে হবে। তার একটি হচ্ছে কি? তার একটি হচ্ছে যে আইনের দৃষ্টিতে সকলেই সমান হতে হবে, অর্থাৎ কাউকে অসমান করে দেখা যাবে না। কে অপরাধী আর কে অপরাধী নয়, এটা বাকবিচার করা যাবে না। যদি কোনো ব্যক্তি আইনের দৃষ্টিতে অপরাধী হয়ে থাকে, অবশ্যই ওই ব্যক্তিকে আইনের কাছে সোপর্দ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বিনা বিচারে কাউকে শাস্তি দেওয়া যাবে না। তৃতীয়ত হলো দেশের প্রচলিত আইন দ্বারা নাগরিকের অধিকার সংরক্ষণ করতে হবে, অর্থাৎ একজন নাগরিকের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলোকে সংরক্ষণ করতে হবে। এরপর রয়েছে নাগরিক সচেতনতা ও কর্তব্য। নাগরিক সচেতনতা ও কর্তব্য। সুনাগরিক বলা হয় তাদেরকে যাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকে। অর্থাৎ একটি রাষ্ট্রের সুনাগরিক আমরা তাকেই বলবো যে ব্যক্তি
তার অধিকার সম্পর্কে সদা সর্বদা জাগ্রত থাকে, তার অধিকার সম্পর্কে ওই ব্যক্তি সব সময় সচেষ্ট থাকে। এরপরে রয়েছে শৃঙ্খলাবোধ। শৃঙ্খলাবোধ হচ্ছে সমাজে শৃঙ্খলাবোধ না থাকলে অবশ্যই বিশৃঙ্খলা দেখা দেবে বা সৃষ্টি হয়, ফলে সমাজ ও ব্যক্তির নিরাপত্তার অভাব দেখা দেয় এবং সামাজিক অগ্রগতি ব্যাহত হয়। তাই রাষ্ট্র তথা সমাজের সর্বস্তরে সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা অপরিহার্য। এটি হচ্ছে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মূল্যবোধের অন্যতম একটি উপাদান। তারপরে রয়েছে সহনশীলতা। সহনশীলতা হচ্ছে শ্রেষ্ঠ গণতান্ত্রিক মূল্যবোধ। অন্যের মতামত ও মনোভাবকে ধৈর্য সহকারে শ্রবণ করতে হবে। অন্যের মতামতকে এবং তার মনোভাবকে ধৈর্যের সাথে শ্রবণ করতে হবে। যদি আমরা শ্রবণ করতে হবে এবং শ্রদ্ধা করার মতো সহিষ্ণুতা ও গুরুত্বের সাথে তা বিবেচনা করা হলো সহনশীলতা। অর্থাৎ সহনশীলতা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অবশ্যই থাকতে হবে, না থাকলে মূল্যবোধ কখনোই জাগ্রত হতে পারে না বা জাগ্রত হবে না। এরপরে রয়েছে শ্রমের মর্যাদা। শ্রমের মর্যাদা, সব ধরনের শ্রমের প্রতি শ্রদ্ধা করাকে বলা হয় শ্রমের মর্যাদা। সব ধরনের শ্রমের প্রতি শ্রদ্ধা করাকে বলা হয় শ্রমের মর্যাদা। এটি একটি মানবিক ও সামাজিক গুণ। এই শ্রমের মর্যাদাটা হচ্ছে একটি মানবিক ও সামাজিক গুণ। একজন দিনমজুর, কৃষক, শিক্ষক, অফিসার, ব্যবসায়ী সবাই সমান মর্যাদার অধিকারী। কেননা শ্রমের মর্যাদা সামাজিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে সাহায্য করে এবং সমাজের অগ্রগতি সাধন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এত সময় মূল্যবোধ সম্পর্কে তোমাদের গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছি। নিশ্চয় তোমরা হ্যান্ড নোট করেছ বা মূল বিষয়গুলো তোমরা খাতায় লিপিবদ্ধ করেছ। আশা করি আমার এই আলোচনা থেকে তোমরা সকলের সুস্পষ্ট ধারণা লাভ করতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনার পরিশেষে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে কোভিড-19 ধৈর্য সহকারে মোকাবেলা করার জন্য এবং সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।